বকুলতলা গ্রামটা নদী আর বনের মাঝখানে ছোট্ট একটা স্বপ্নের মতো জায়গা। চারদিকে শিউলি, বকুল আর কদম ফুলের গন্ধে বাতাস ভরে থাকে। ভোর হলে পাখির ডাক আর আজানের ধ্বনি একসাথে ভেসে আসে। এই গ্রামেই জন্ম স্বপনের। স্বপনের বয়স ২৫। পেশায় সে একজন ড্রাইভার। পুরনো একটা নীল রঙের পিকআপ ভ্যান চালায় সে। কখনো ইট, কখনো ধান, কখনো যাত্রী নিয়ে পাশের শহরে যায়। তার বাবা ছোটবেলায় মারা গেছেন, মা অসুস্থ। সংসারের সব দায়িত্ব তার কাঁধে। স্বপনের জীবনটা সহজ নয়, কিন্তু মনটা খুব নরম। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে কাজে বের হয়। গাড়ি চালাতে চালাতে সে স্বপ্ন দেখে, একদিন নিজের একটা গাড়ি হবে, মাকে ভালো চিকিৎসা করাবে আর একটা শান্ত সংসার বানাবে। কিন্তু তার জীবনে যে এমন অদ্ভুত কিছু অপেক্ষা করছে, সেটা সে নিজেও জানত না। এক সন্ধ্যায় স্বপন নাল নামিয়ে ফিরছিল পাশের পাহাড়ি রাস্তা দিয়ে। চারপাশে ঘন বন, সূর্য ডুবে যাচ্ছে, আকাশ লালচে হয়ে উঠেছে। হঠাৎ তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইস, এই সময়ে নষ্ট হতে হল। সে বিরক্ত হয়ে গাড়ি থেকে নামল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। মোবাইলেও নেটওয়ার্ক নেই। হঠাৎ দূর থেকে সে শুনতে পেল কারো কান্নার শব্দ। কেউ আছে? স্বপন চিৎকার করল। কোনো উত্তর নেই। আবার সেই কান্না। সে সাহস করে বনের ভেতরের দিকে এগোল। কয়েক কদম যেতেই সে দেখতে পেল একটি মেয়ে, সাদা পোশাকে, বড় বড় চোখ, লম্বা কালো চুল। সে একটা পাথরের ওপর বসে কাঁদছে। স্বপন অবাক হয়ে বলল, আপনি ঠিক আছেন? এই জঙ্গলে একা? মেয়েটি মাথা তুলল। তার চোখ দুটো যেন রাতের আকাশের তারার মতো ঝলমল করছে। সে নরম কণ্ঠে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। স্বপনের বুক ধক করে উঠল। মেয়েটার মধ্যে অদ্ভুত একটা আলো আছে, যা সাধারণ মানুষের মতো নয়। আপনার নাম কি? স্বপন জিজ্ঞেস করল। মেয়েটি একটু থেমে বলল, আমার নাম মীরা। সে মিথ্যা বলল, কারণ তার আসল পরিচয় মানুষ জানলে ভয় পাবে। স্বপন বলল, আমি বকুলতলার ড্রাইভার স্বপন। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। আপনি চাইলে আমার সাথে বসে থাকুন, সকালে ঠিক করে গ্রামে নিয়ে যাব। নীরা মৃদু হাসল। সেই হাসিতে যেন বাতাস কেঁপে উঠল। সে আস্তে বলল, আপনি খুব ভালো মানুষ। রাত গভীর হল। তারা গাড়ির পাশেই বসে রইল। স্বপন নিজের রুটি আর পানি নীরাকে দিল। নীরা অবাক হয়ে দেখল, এত কষ্টের মধ্যেও এই মানুষটা কত উদার। স্বপন বলল, আপনার পরিবার? নীরা চুপ করে রইল। তার চোখে পানি জমে উঠল। আমি একা, সে বলল। স্বপনের বুকটা মোচড় দিয়ে উঠল। চিন্তা করবেন না, আল্লাহ বড়, আমি আছি। এই কথাটা নীরার হৃদয়ে এমনভাবে ঢুকে গেল, যা হাজার বছরের জাদুতেও হয়নি। সে মনে মনে বলল, মানুষ হয়েও কেউ এত বিশুদ্ধ হতে পারে? হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। বন কেঁপে উঠল। নীরা ভয় পেয়ে স্বপনের হাত চেপে ধরল। স্বপন বলল, ভয় পাবেন না। কিন্তু সে জানত না, যার হাত সে ধরে আছে সে মানুষ নয়, সে হল পরীদের রাজ্যের রাজকুমারী। নীরা মানুষদের দেখতে এসেছিল কৌতূহল থেকে, কিন্তু স্বপনের মতো হৃদয় সে আগে কখনো দেখেনি। রাতের আকাশের দিকে তাকিয়ে নীরা মনে মনে বলল, হে বিধাতা, আমি কি এই মানুষের প্রেমে পড়ে গেলাম? আর সেই মুহূর্তেই শুরু হল। ভোরের আলো ধীরে ধীরে বনের অন্ধকার সরিয়ে দিল। পাখিরা ডাকতে শুরু করল। স্বপনের ঘুম ভাঙল ঠান্ডা বাতাসে। সে চোখ খুলে দেখে নীরা গাড়ির পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আপনি তো সারারাত ঘুমালেন না? স্বপন জিজ্ঞেস করল। নীরা হালকা হাসল। ঘুম আসে না আমার। স্বপন ইঞ্জিনের দিকে গেল। একটু চেষ্টা করতেই গাড়িটা স্টার্ট নিল। সে খুশি হয়ে বলল, চলুন, আপনাকে বকুলতলা গ্রামে পৌঁছে দিই। নীরা এক মুহূর্ত দ্বিধা করল। মানুষের গ্রামে গেলে বিপদ হতে পারে, কিন্তু স্বপনের চোখে এমন বিশ্বাস আর মায়া যে সে না বলতে পারল না। গাড়ি চলতে শুরু করল। কাঁচা রাস্তা, ধান ক্ষেত, নদী, কুয়াশা, সবকিছু নীরার কাছে স্বপ্নের মতো লাগছিল। সে জানালার বাইরে তাকিয়ে বলল, তোমাদের পৃথিবী খুব সুন্দর। স্বপন হাসল, আপনিও তো মানুষ। নীরা চুপ করে গেল। বকুলতলায় পৌঁছাতেই গ্রামের লোকজন অবাক হয়ে তাকাল।
এত সুন্দর মেয়ে তারা আগে কখনো দেখেনি। স্বপনের মা রহিমা খালা উঠানে বসেছিল। স্বপন নীরাকে নিয়ে কাছে যেতেই মা বললেন, এ মেয়েকে রে? স্বপন একটু লজ্জা পেয়ে বলল, পথ হারিয়েছিল মা, আজ আমাদের এখানে থাকবে। রহিমা খালা নীরার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। মাগো, কি সুন্দর চোখ তোমার! নীরা নিচু স্বরে বলল, খালা। সেই প্রথম সে কাউকে মা বলে ডাকল। গ্রামের কয়েকজন যুবক ফিসফিস শুরু করল, স্বপনের কপাল খুলে গেছে, এত সুন্দর মেয়ে কোথায় পেল? কিন্তু নীরা ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিল। মানুষের ভিড়, শব্দ, কৌতূহলী চোখ সব তার জন্যে বিপজ্জনক। রাতে স্বপনের মা ঘুমিয়ে পড়লে নীরা স্বপনকে ডাকল, স্বপন, তোমার সাথে কথা আছে। দুজন বাড়ির পেছনের বকুল গাছটার নিচে বসল। নীরা বলল, তুমি যদি জানতে আমি কে, তাহলে হয়তো আমাকে ঘৃণা করবে। স্বপন অবাক হয়ে বলল, কেন? আপনি তো খুব ভালো মানুষ। নীরার চোখে জ্বর চলে এলো। আমি মানুষ নই। স্বপন হেসে বলল, এই কথা বলছেন কেন? রূপকথা নাকি? নীরা দাঁড়িয়ে গেল। চারপাশে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল। তার পায়ের মাটি ছুল না। চুলগুলো বাতাসে উড়তে লাগল। চোখ দুটো জলজল করল। সে ধীরে বলল, আমি পড়ি, পরীদের রাজ্যের রাজকুমারী। স্বপনের বুক ধক করে উঠল। তার পা কাঁপতে লাগল। সে পিছিয়ে গেল এক কদম। এটা এটা কি দেখছি আমি? নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু সত্য লুকাতে পারলাম না। স্বপন অনেকক্ষণ চুপ করে রইল। মাথার ভেতর ঝড় বইছে। সে মনে করল তার মায়ের কথা, গ্রামের মানুষের কথা, নিজের সাধারণ জীবন। তাহলে আপনি এখানে কেন? সে জিজ্ঞেস করল। নীরা বলল, মানুষদের দেখতে এসেছিলাম কৌতূহল থেকে, কিন্তু তোমার সাথে দেখা হয়ে গেল, আর আমি নিজের হৃদয় হারিয়ে ফেলেছি। এই কথা শুনে স্বপনের বুকটা কেঁপে উঠল। আপনি আমাকে ভালোবাসেন? নীরা মাথা নুইয়ে বলল, হ্যাঁ। স্বপন মাটিতে বসে পড়ল। আমি তো শুধু একজন ড্রাইভার, গরিব মানুষ। আপনার মতো পরীর সাথে আমার কি মিল? নীরা কাছে এসে বলল, হৃদয়ের কোনো রাজ্য নেই, কোনো জাত নেই। সে স্বপনের হাত ধরল। এবার স্বপন আর ভয় পেল না, উল্টো এক অদ্ভুত শান্তি অনুভব করল। কিন্তু আমাদের প্রেম অসম্ভব, স্বপন বলল। নীরা ফিসফিস করে বলল, অসম্ভব বলেই তো সবচেয়ে সুন্দর। দূরে আকাশে বজ্রের মতো শব্দ হল। নীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাকে যেতে হবে, সে বলল। পরীদের রাজা আমার বাবা, তিনি জানতে পারলে তোমাকে মেরে ফেলবেন। স্বপনের বুকটা মোচড় দিল। তুমি চলে গেলে আমি কি করব? নীরা চোখের পানি মুছল। আমি আবার আসব, পূর্ণিমার রাতে, বকুল গাছের নিচে। সে আকাশের দিকে তাকাল। শরীর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যেতে লাগল। শেষবার বলল, আমাকে ভুলে যেও না স্বপন। আর সেই মুহূর্তেই সে উধাও হয়ে গেল। স্বপন একা দাঁড়িয়ে রইল বকুল গাছের নিচে। তার হাত এখনও কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভুলব কিভাবে নীরা? নীরা মিলিয়ে যাওয়ার পর পুরো রাত স্বপন ঘুমোতে পারেনি। বকুল গাছটার নিচে বসে বসে সে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সবই স্বপ্ন, কিন্তু হাতে এখনও নীরার ছোঁয়ার উষ্ণতা লেগে আছে। ভোরে মা ডেকে বললেন, স্বপন, তুই আজ কাজে যাবি না? সে অন্যমনস্ক হয়ে বলল, যাব মা, যাব। গাড়ি চালাতে চালাতে নীরার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। একজন পরী আর আমি একজন ড্রাইভার। সে নিজেই হেসে ফেলল, আবার বুকের ভেতর কষ্ট জমে উঠল। অন্যদিকে নীরা আলো হয়ে ফিরে গেল পরীদের রাজ্যে। নীল আকাশের ওপরে মেঘের মতো ভাসমান এক জগৎ। সোনালি প্রাসাদ, ঝর্ণার মতো আলো আর বাতাসে সুরেলা গান। কিন্তু তার চোখে ছিল শুধু স্বপনের মুখ। রাজসভায় ঢুকতেই বজ্রকণ্ঠে ডাক এল, নীরা! পরীদের রাজা বিশাল ডানা আর আগুনের মতো চোখ নিয়ে সিংহাসনে বসে আছেন। তুমি মানুষদের জগতে গিয়েছিলে? রাজা গর্জে উঠলেন। নীরা মাথা নিচু করল। হ্যাঁ বাবা। তুমি নিয়ম ভেঙেছ, রাজা চিৎকার করলেন। মানুষ আর পরীর প্রেম নিষিদ্ধ। নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি তাকে ভালোবাসি। এই কথা শুনে রাজা উঠে দাঁড়ালেন।
তাহলে সেই মানুষটাকে মরতে হবে। নীরা দৌড়ে গিয়ে বাবার পায়ে পড়ে গেল। না বাবা, আমাকে শাস্তি দিন, তাকে নয়। রানী নীরার মা এগিয়ে এসে বললেন, মেয়েটার হৃদয় ভেঙে গেলে সে বাঁচবে না। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর কঠিন কণ্ঠে বললেন, পূর্ণিমার আগেই সেই মানুষটাকে ভুলে যাও, না হলে তাকে ধ্বংস করে দেওয়া হবে। নীরা কাঁদতে কাঁদতে রাজসভা ছেড়ে চলে গেল। বকুলতলায় অদ্ভুত ঘটনা শুরু হল। স্বপনের গাড়ির ব্রেক হঠাৎ কাজ করল না, কোনো রকমে সে বেঁচে গেল। রাতে তার ঘরের বাইরে কালো ছায়া ঘুরতে লাগল। গ্রামের এক বৃদ্ধ বলল, তোর ওপর জিন পরীর নজর পড়েছে। স্বপন বুঝতে পারল নীরার কথাই সত্যি। সে বকুল গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলল, নীরা, তুমি কোথায়? আমি ভয় পাচ্ছি। হঠাৎ বাতাস কেঁপে উঠল। নীরা আবির্ভূত হল, চোখে জল, মুখে আতঙ্ক। স্বপন, আমাদের দেখা হওয়া উচিত ছিল না। তুমি কাঁদছ কেন? স্বপন বলল। নীরা সব খুলে বলল, রাজা, শাস্তি, মৃত্যুর হুমকি। স্বপনের বুক শক্ত হয়ে গেল। তাহলে তুমি আমাকে বাঁচাতে চাও, আর আমি তোমাকে ভুলে যাব? নীরা কাঁদল। আমি চাই তুমি বেঁচে থাকো। স্বপন ধীরে বলল, ভালোবাসা কি এত সহজে ভুলে যাওয়া যায়? সে নীরার হাত ধরল। যদি মরতেই হয়, তোমার প্রেম নিয়ে মরব। নীরা তাকে বুকে জড়িয়ে ধরল। দুই জগতের নিয়ম ভেঙে অশ্রু ঝরতে লাগল। আকাশে মেঘ জমল, বজ্রের শব্দ হল। নীরা ফিসফিস করে বলল, পূর্ণিমার রাতে শেষ সিদ্ধান্ত হবে। হয় তুমি আমাকে পাবে, না হয় আমি তোমাকে হারাব চিরতরে। সে আবার মিলিয়ে গেল। স্বপন আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি প্রেম অপরাধ হয়, তবে আমি অপরাধী। পূর্ণিমার আর মাত্র ৩ দিন বাকি। বকুলতলার আকাশ যেন প্রতিদিন আরও ভারী হয়ে উঠছে। স্বপনের বুকের ভেতরও ঠিক তেমনই এক অজানা চাপ। সে রাতে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই নীরার কান্না ভেজা মুখ ভেসে ওঠে। এক সকালে গাড়ি নিয়ে বের হতেই তার মা রহিমা খালা বললেন, স্বপন, তোর চেহারা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তুই কি কোনো ঝামেলায় পড়েছিস? স্বপন জোর করে হাসল। না মা, কাজের চাপ। কিন্তু তার বুকের ভেতর ভয় জমে আছে। সেই দিন বিকেলে গ্রামের মাঠে হঠাৎ ঘন কুয়াশা নেমে এলো। মানুষজন কাজ থামিয়ে বাড়িতে ঢুকে পড়ল। বকুল গাছটার নিচে দাঁড়িয়ে স্বপন অনুভব করল বাতাস অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ ৩টি কালো ছায়ামূর্তি ভেসে উঠল তার সামনে। চোখ দুটো আগুনের মতো লাল। একজন কর্কশ কণ্ঠে বলল, তুই মানুষ, স্বপন? স্বপন বুক শক্ত করে বলল, হ্যাঁ, পরীদের রাজা তোকে মৃত্যুদণ্ড দিয়েছেন। স্বপনের শরীর কেঁপে উঠল, তবুও সে পিছু হটল না। আমি অপরাধ কি করেছি? একজন পরীকে ভালোবেসেছিস। তারা এগিয়ে এলো। ঠিক তখনই বাতাসে ঝঙ্কার উঠল। নীল আলো ঝলমল করে উঠল চারপাশ। নীরা এসে দাঁড়াল স্বপনের সামনে, ডানা মেলে। থামো, সে চিৎকার করল, আমাকে আগে মারো। ছায়ামূর্তিরা থমকে গেল। রাজকুমারী, আপনি নিয়ম ভেঙেছেন, একজন বলল। নীরা বলল, ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি অপরাধী। স্বপন নীরার দিকে তাকিয়ে বলল, তুমি চলে যাও, আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে শেষ করো না। নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ছায়ামূর্তিরা বলল, পূর্ণিমার রাতে শেষ বিচার হবে। এই বলে তারা মিলিয়ে গেল। সবকিছু দেখে ফেলেছিলেন রহিমা খালা। তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। ও আল্লাহ, আমার ছেলের সাথে এসব কি হচ্ছে? স্বপন মায়ের পা ধরে ফেলল। মা, আমাকে মাফ করো, আমি এক পরীকে ভালোবাসি। নীরা মাথা নিচু করে বলল, খালা, আমি মানুষ নই। রহিমা খালা প্রথমে ভয় পেলেও তারপর নীরার চোখের পানি দেখে তার বুক গলে গেল। তিনি নীরার মাথায় হাত রেখে বললেন, মা, ভালোবাসা তো আল্লাই দেন, তুমি খারাপ না। নীরার চোখ বড় হয়ে গেল। আপনি আমাকে ঘৃণা করছেন না? না মা, রহিমা খালা বললেন, তুই যদি আমার ছেলেকে সত্যি ভালোবাসিস,
তবে তুইও আমার মেয়ে। স্বপনের চোখে পানি চলে এলো। রাতে বকুল গাছের নিচে স্বপন আর নীরা বসে। স্বপন বলল, আমি তোমার সাথে পরীদের রাজ্যে যেতে চাই। নীরা চমকে উঠল, সেখানে গেলে তুমি মানুষ থাকবে না, হয়তো মারা যাবে। স্বপন মৃদু হেসে বলল, তোমাকে হারিয়ে বেঁচে থাকার চেয়ে তোমার সাথে মরাই ভালো। নীরা তাকে জড়িয়ে ধরল। পূর্ণিমার রাতে সব শেষ হবে, সে বলল, হয় আমাদের মিলন, না হয় চিরবিদায়। চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে চলে গেল। বকুলতলার বাতাসে শুধু একটাই প্রশ্ন, ভালোবাসা কি নিয়মের চেয়েও শক্তিশালী? বকুলতলার আকাশে থালার মতো বড় চাঁদ উঠেছে। পুরো গ্রাম ঘুমিয়ে, শুধু বকুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে স্বপন আর নীরা। হালকা বাতাসে নীরার চুল উড়ছে, চোখে ভয় আর ভালোবাসা একসাথে। নীরা কাঁপা গলায় বলল, এটাই শেষ রাত হতে পারে আমাদের। স্বপন শক্ত করে তার হাত ধরল। শেষ না, নতুন শুরুও হতে পারে। নীরা আকাশের দিকে তাকাল। হঠাৎ চারপাশে নীল আলো ঘুরতে লাগল। মাটি কেঁপে উঠল, বাতাস ঘূর্ণির মতো ঘুরছে। একটি আলোর দরজা খুলে গেল আকাশে। এটাই পরীদের রাজ্যের পথ, নীরা বলল। স্বপন একবার গ্রামের দিকে তাকাল। মায়ের ঘর, ছোট উঠান, তার পুরনো গাড়ি। তারপর নীরার চোখের দিকে তাকাল। চলো। দুজন একসাথে আলোর ভেতরে পা দিল। চোখ খুলতেই স্বপন অবাক হয়ে গেল। চারদিকে আকাশে ভাসমান পাহাড়, আলো দিয়ে তৈরি নদী, রঙিন ফুল যেগুলো নিজেরাই আলো ছড়াচ্ছে। বাতাসে মিষ্টি সুর বাজছে। এটা স্বপ্ন নাকি জান্নাত? স্বপন ফিসফিস করল। নীরা হালকা হাসল। এটাই আমার পৃথিবী। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মানুষকে ধরে আনছিস কেন? পরীদের রাজা বজ্রের মতো গলা নিয়ে সামনে এলেন। তার পাশে শত শত পরিসৈন্য, হাতে আগুনের বর্ষা। এই সেই মানুষ? রাজা স্বপনের দিকে তাকিয়ে বললেন। এই তুচ্ছ ড্রাইভার? স্বপন ভয় পেলেও মাথা উঁচু করে দাঁড়াল। আমি তুচ্ছ হতে পারি, কিন্তু আমার ভালোবাসা নয়। রাজা হেসে উঠলেন। ভালোবাসা নিয়ম ভাঙতে পারে না। নীরা সামনে এসে দাঁড়াল। বাবা, আমাকে মেরে ফেলুন, কিন্তু তাকে নয়। রানী এগিয়ে এসে বললেন, একটা সুযোগ দিন, ওদের প্রেম পরীক্ষা করা হোক। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, 3টি পরীক্ষা। যদি মানুষটি টিকে থাকে আমি মেনে নেব, না হলে মৃত্যু। নীরা কেঁদে ফেলল। না বাবা। রাজা কঠিন কণ্ঠে বললেন, নিয়ম বদলাবে না। স্বপনকে নিয়ে যাওয়া হল এক নদীর ধারে। নদীর পানি নয়, আগুনের মতো জ্বলছে। এক সৈন্য বলল, এই নদী পার হতে হবে। নীরা চিৎকার করল, সে মানুষ, পুড়ে যাবে। স্বপন গভীর নিঃশ্বাস নিল। ভালোবাসার জন্য আগুনও ঠান্ডা। সে চোখ বন্ধ করে নদীতে নামল। আগুন তার পা ঝলসে দিচ্ছে, শরীর পুড়ছে, কিন্তু সে হাঁটতে থাকল। নীরা কাঁদতে কাঁদতে চিৎকার করল, স্বপন ফিরে এসো। স্বপন শেষ শক্তি দিয়ে ওপারে উঠল, আর মাটিতে লুটিয়ে পড়ল। আকাশে গুঞ্জন উঠল। প্রথম পরীক্ষা উত্তীর্ণ। নীরার চোখে নতুন আশা জ্বলে উঠল। রাজা দাঁতে দাঁত চেপে বললেন, দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হও। স্বপন উঠে দাঁড়িয়ে বলল, আরও যত কঠিন হোক, আমি পিছাব না। নীরা তার হাত ধরে ফিসফিস করে বলল, তুমি বেঁচে ফিরবে, আমাকে কথা দাও। স্বপন হালকা হাসল, আমি কথা দিচ্ছি। কিন্তু আকাশে তখন অশুভ মেঘ জমতে শুরু করেছে, কারণ দ্বিতীয় পরীক্ষা হবে মৃত্যুর ছায়ার বন। দ্বিতীয় পরীক্ষার জন্য স্বপনকে নিয়ে যাওয়া হল এক অদ্ভুত জায়গায়, যেখানে সূর্যের আলো ঢোকে না। গাছগুলো কালো, পাতাগুলো বিষের মতো নীল, আর বাতাসে ভাসে কান্না আর মৃত্যুর গন্ধ। এই জায়গার নাম মৃত্যুর ছায়ার বন। এক পরিসৈন্য বলল, এই বন পেরোতে হবে একা। পেছনে তাকালে, ভয় পেলে বা কারো ডাকে সাড়া দিলে মরে যাবে। নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। স্বপন তার কপালে হাত রাখল।
আমি ফিরব। সে বনের ভেতরে ঢুকে পড়ল। চারপাশে কুয়াশা। হঠাৎ সে শুনল, স্বপন। মায়ের গলা। সে থেমে গেল। সামনে দেখল তার মা, রহিমা খালা, কাঁদছেন। বাবা, ফিরে আয়, আমাকে একা রেখে যাস না। স্বপনের বুক ফেটে যেতে চাইল, কিন্তু সে চোখ বন্ধ করে বলল, তুমি আমার মা নও, আমার মা এখন বকুলতলায়। সে সামনে এগিয়ে গেল। হঠাৎ নীরার কণ্ঠ, স্বপন, আমি ভয় পাচ্ছি। সে প্রায় ফিরে যাচ্ছিল, কিন্তু আবার নিজেকে থামাল। এটা সত্যি নীরা না। গাছগুলো নড়তে লাগল। কালো হাতের মতো ডাল বেরিয়ে তাকে ধরতে চাইল। তার পা ভারী হয়ে গেল। মাথার ভেতর হাজারটা কণ্ঠ, ফিরে যাও, বাঁচো। সে দাঁতে দাঁত চেপে হাঁটতে থাকল। বনের বাইরে নীরা কাঁদছিল। সে জানত এই বন মানুষের জন্য নয়। হঠাৎ সে নিজের বুকের পাথরের মতো জলজলে একটি নীল আলো বের করল। এক বৃদ্ধ পরী চিৎকার করে বলল, রাজকুমারী, এটা করবেন না, এটা আপনার আত্মশক্তি। নীরা কাঁদতে কাঁদতে বলল, সে মরলে আমিও বাঁচব না। সে সেই আলো আকাশে ছুঁড়ে দিল। আলো ছুটে গিয়ে বনের ভেতরে ঢুকে স্বপনের শরীর ঘিরে ধরল। স্বপনের বুক হালকা হয়ে গেল, পা শক্ত হল। সে শেষ শক্তি দিয়ে দৌড় দিল। আর ঠিক তখনই সে বনের শেষ প্রান্তে এসে পড়ল। আকাশে বজ্রের মতো শব্দ, দ্বিতীয় পরীক্ষা উত্তীর্ণ। স্বপন মাটিতে পড়ে গেল। নীরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, কিন্তু সে নিজে হঠাৎ দুর্বল হয়ে পড়ল। তার মুখ ফ্যাটাসে। স্বপন আতঙ্কিত হয়ে বলল, তুমি কি করেছ? নীরা হাসতে হাসতে বলল, তোমার জন্য নিজের শক্তি দিয়েছি। পরীদের রাজা এগিয়ে এলেন। তার চোখে এবার সন্দেহ, রাগের সাথে সামান্য বিস্ময়। মানুষ হয়েও 2টি অসম্ভব কাজ করেছিস, তিনি বললেন। শেষ পরীক্ষা বাকি। রাজা আকাশের দিকে হাত তুললেন। মেঘ জমে গেল। বজ্রপাত শুরু হল। তৃতীয় পরীক্ষা, নিজের জীবন উৎসর্গ করা। নীরা চিৎকার করে উঠল, না। রাজা কঠিন কণ্ঠে বললেন, তাকে বেছে নিতে হবে, নিজের জীবন না তোমার জীবন। স্বপন নীরার দিকে তাকাল। তার চোখে ভয় নেই, শুধু ভালোবাসা। সে ধীরে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। নীরা কাঁদতে কাঁদতে বলল, না, দয়া করে। চাঁদের আলো মেঘের আড়ালে ঢেকে গেল। সবাই বুঝে গেল, শেষ পরীক্ষা হবে সবচেয়ে ভয়ঙ্কর। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বজ্রপাতের আলোয় পরীদের রাজ্যের প্রাসাদ কেঁপে উঠছে। চারদিকে নীরবতা, শুধু নীরার কান্নার শব্দ। পরীদের রাজা গম্ভীর কণ্ঠে বললেন, স্বপন, বলো, কার জীবন দেবে, নিজের না নীরার? নীরা কাঁপতে কাঁপতে স্বপনের সামনে দাঁড়াল। না, আমার জন্য মরো না, আমি পড়ি, আমি আবার জন্মাতে পারি, তুমি পারবে না। স্বপন মৃদু হাসল, আমি তো এমনিতেই একজন সাধারণ ড্রাইভার। আমার জীবন দিয়ে যদি একজন পরীর হাসি বাঁচে, তবে সেটা সস্তা না, অমূল্য। নীরা চিৎকার করে বলল, আমি রাজকুমারী হয়েও তোমাকে ছাড়া কিছু না। স্বপন তার চোখের পানি মুছিয়ে দিল। বকুলতলার সেই বকুল গাছটার নিচে তোমাকে প্রথম দেখেছিলাম। সেদিনই আমার জীবন বদলে গেছে, আমি আফসোস করি না। সে রাজাকের দিকে ফিরে তাকাল। আমি আমার জীবন দিতে রাজি। পরীদের রাজ্যে হঠাৎ কান্নার শব্দ উঠল। অনেক পরীর চোখ ভিজে গেল। নীরা মাটিতে লুটিয়ে পড়ল। না, বাবা, দয়া করে। রাজা প্রথমবার নীরব হলেন। তিনি এগিয়ে এসে স্বপনের চোখের দিকে তাকালেন। তুই ভয় পাচ্ছিস না? স্বপন শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে মৃত্যু ভয় দেখায় না। এই কথা শুনে রাজার চোখ কেঁপে উঠল। তিনি হঠাৎ নিজের অতীত দেখতে পেলেন। একসময় তিনিও এক মানবীকে ভালোবেসেছিলেন, যাকে নিয়মের কারণে হারিয়েছিলেন। রাজার কণ্ঠ ভেঙে গেল। থামো। সবাই অবাক। রাজা নীরার দিকে তাকালেন। মা যেমন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, আমিও পারছি না। তিনি স্বপনের দিকে ফিরে বললেন, তুই তুচ্ছ ড্রাইভার নোস, তুই এক সাহসী প্রেমিক। আকাশের মেঘ ধীরে ধীরে সরে গেল। চাঁদের আলো নেমে এলো। রাজা ঘোষণা করলেন, আজ থেকে মানুষের সাথে পরীর প্রেম নিষিদ্ধ নয়। পরীদের রাজ্যে আলো ছড়িয়ে পড়ল, ফুল ফুটে উঠল আকাশে। নীরা দৌড়ে এসে স্বপনকে জড়িয়ে ধরল। তুমি মরনি, তুমি আমাকে ফিরে পেয়েছ। স্বপনের চোখে পানি।
আমরা কি সত্যি একসাথে থাকতে পারব? রানী এগিয়ে এসে বললেন, হ্যাঁ, নীরা মানুষ হয়ে বকুলতলায় থাকতে পারবে অথবা স্বপন পরীদের রাজ্যে আসতে পারবে। নীরা বলল, আমরা দুই জগতের মাঝখানে থাকব, ভালোবাসা যেখানে সেখানেই আমাদের ঘর। বকুলতলা গ্রামে এখন একটি ছোট ঘর, উঠানে বকুল গাছ। স্বপন এখনও ড্রাইভার, কিন্তু সুখী। নীরা মানুষ রূপে তার পাশে দাঁড়িয়ে থাকে, চোখে সেই পুরনো জাদু। রহিমা খালা উঠানে বসে হাসতে হাসতে বলেন, আমার ছেলের বউটা মানুষ না হয়েও সবচেয়ে মানুষ। রাতে চাঁদের আলোয় নীরা কখনো কখনো তার ডানা মেলে দেয় শুধু স্বপনকে দেখানোর জন্য। স্বপন হেসে বলে, আমার জীবনটা রূপকথার চেয়েও সুন্দর। আর বকুলতলার মানুষ এখনও বলে, এই গ্রামে এক ড্রাইভার আর এক পরীর প্রেম আজও বাতাসে ভাসে।